বৌমাকে ডাকেন আম্মাজান, তৈরি হতে বলেন তাকে। আপনাদের দুজনকে একসঙ্গে স্কুলে ভর্তি করে দিয়ে আসবো আমি। জলদি করেন আম্মাজান, দেরি হয়ে গেলে পরে আমি মুশকিলে পড়বো। ধারা বিস্ময় চোখে তাকিয়েছিল ওর আব্বাজানের দিকে কিছুক্ষণ, পরে একগাল হেসে ওর আব্বাজানের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে ব্যস্ত পায়ে চলে যায় জোনাকিকে ডাকতে। ওই দিনে স্কুলে ভর্তি হয়ে বাড়িতে ফেরার পর জোনাকি ধারাকে জড়িয়ে ধরে অনেকক্ষণ কেঁদেছিল। ইভান ইতালিতে যাওয়ার পরে ধারা বেশ কয়েকবার ওর শ্বশুর বাড়িতে গিয়ে ঘুরে এসেছে। অবশ্য মিতা বেগম প্রতিবারই গাড়ি পাঠিয়ে দিত ধারাকে নিয়ে যাওয়ার জন্য। মিতা বেগম তার ক্ষমতা কাজে লাগিয়ে ইতোমধ্যে ধারাদের গ্রামের রাস্তাঘাট উন্নত করে ফেলেছে। পহেলা বৈশাখে ধারার শ্বশুর বাবার জন্মদিনে, দাদা শ্বশুর, দাদি শাশুড়ি মৃত্যুবার্ষিকী উপলক্ষে ধারা বেশ কয়েকবার ওর শ্বশুর বাড়িতে গিয়েছে। রোজার মাসে গিয়েও এক সপ্তাহের মতো ছিল সেখানে ধারা। মিতা বেগমও দুইবার গ্রামে এসে ধারাকে দেখে গেছে। ইভানের কেয়ারিং, ভালোবাসা, রাতে জেগে ফোন আলাপ, সব মিলিয়ে বিয়ের পর 8টা মাস খুব সুন্দর কেটেছে ধারার। কিন্তু কয়েকদিন যাবৎ সবকিছুই কেমন যেন ফিকে ফিকে লাগছে ধারার কাছে। ইভান নামক ছেলেটা এখন আর রাতে জেগে ওর সঙ্গে ফোন আলাপ করে না। আগের মতো দিনে 1000বার ফোন করে খোঁজ খবর নেয় না। ধারা কয়েকবার ফোন করেছিল, তখন তাকে সে ফোনে পায়নি। এই 2 দিন যাবৎ তো আর তার ফোনই বন্ধ। হেরির কাছে ফোন করেও কোনো কিছু জানতে পারেনি ধারা। হেরি ইভানের কথা প্রতি বাড়ি এড়িয়ে গেছে। এইবারও দিনে করা ইভানের অবহেলা ধারা আর সহ্য করতে পারছে না। সবার আড়ালে কেঁদে বুক ভাসায় এসে না খেয়ে নিজের অবস্থান করুণ করে ফেলেছে সে। ইদানিং বাড়ির সবাই কেমন অদ্ভুত অদ্ভুত আচরণ করছে। এই তো আজ সকালবেলা সম্রাট ভাইয়া আর আব্বাজান মিলি বাজার করে নিয়ে এসেছে। বাজার ঘাট দেখে যে কেউ নিঃসন্দেহে বলে দেবে ওদের বাড়িতে কোনো ইলাহি আয়োজন চলছে। ধারার দাদি আম্মা সে তো বিকেলের পর থেকে পিঠে তৈরি করার কাজে লেগে পড়েছে। ধারার তো এসব কিছুতেই মন নেই। সে তার উদাসীন মন নিয়ে পুকুর ঘাটে গিয়ে বসে থাকে সারা বেলা। প্রতি ঘন্টায় ঘন্টায় ফোন করছে ইভানকে সে, কিন্তু তার তো কোনো খোঁজ খবরই পাচ্ছে না ধারা। শাশুড়ি আম্মাকে যে ইভানের কথা জিজ্ঞেস করবে তার উপায় নেই। তার শরীরটাও ইদানিং ভালো যাচ্ছে না। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ডাক্তারের চেম্বারে যাওয়া আসাটাও বেরিয়ে গেছে তার। তার আদরের ছোট ছেলের ফোন বন্ধ শুনলে হয়তো চিন্তায় আরো শরীর খারাপ করে বসবে সে। এইসব ভেবে ধারার চোখের পানি গড়িয়ে গালে পড়ে। রাত 8টা বাজার সঙ্গে সঙ্গে ধারা নিজের ঘরের দরজা দিয়েছে। দরজা বন্ধ করার আগে সবাইকে জানিয়েছে সে আজ রাতের খাবার খাবে না। তাই তার জন্য যেন কেউ অপেক্ষা না করে, খেয়ে যেন শুয়ে পড়ে। ধারাকে আজ আর কেউ খাওয়ার জন্য জোর করেনি। প্রতিদিন তো জোনাকি এসে ধারাকে নিজের সাথে বসিয়ে খাইয়ে নিজেই দাঁড়িয়ে থেকে ধারার ওষুধ খাওয়া দেখে। আজ হয়তো কাজের চাপে এসব কথা ভুলে গেছে জোনাকি ভাবি। এসব ভেবে ধারা বিছানায় শুয়ে পড়ে। ঘুম তো আসবে না এই পোড়া চোখে। ইভানের ফোন যবে থেকে বন্ধ তবে থেকে ঘুম নিরুদ্দেশ হয়েছে ধারার। বালিশের পাশ থেকে ফোনটা নিয়ে প্রথমে গ্যালারিতে প্রবেশ করে ধারা। ইভানের কত হাস্যোজ্জ্বল ছবি আছে ওর ফোনে। ইভান ইতালিতে যাওয়ার পরে কোনো অনুষ্ঠান হোক কিংবা সাধারণ কোনো দিন, প্রতিদিন ইভান ছবি তুলে ধারাকে পাঠাতো। আর ধারার ইভানকে ছবি পাঠানো ছিল অলিখিত নিয়ম। এই নিয়মের অন্যথা হলে আর রক্ষে ছিল না ধারার। এসব কথা ভেবে আনমনে হাসি ধারা। আবার ফোন করেই ইভানের নাম্বারে। এখনো ফোন বন্ধ। কোনো বিপদ আপদ হলো কিনা মানুষটার, এই ভেবে আত্মা কেঁপে ওঠে ধারার। এমনটা যদি হয় তাহলে তো ওই দেশে তাকে দেখার মতো কোনো মানুষও নেই। এসব ভেবে ধারার চোখ থেকে পানি গড়িয়ে পড়ে। ধীরে ধীরে বুকের ভেতরে ব্যথাটা যেন তীব্র থেকে তীব্রতর হচ্ছে। নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। মনে হচ্ছে বুঝি মরে যাবেও। ভালোবাসায় এত অসহ্য যন্ত্রণা কেন? এই অসহ্য যন্ত্রণা সহ্য করতে না পেরে বুঝি প্রেমিক প্রেমিকারা আত্মহত্যার পথ বেছে নেয়। আজ ধারা তাদের যন্ত্রণা কিছুটা হলেও উপলব্ধি করতে পারছে। কি নিদারুণ এক কষ্ট! এই নিদারুণ কষ্টে হয়তো দম বন্ধ হয়ে মারা যেতে পারে ও। ও যদি মরে যায় তাহলে কি ইভান ওকে দেখতে আসবে? না, আসবে না। কেন আসবে সে? ওর এমন কষ্ট ওই ইভান নামক ছেলেটা উপলব্ধি কি করতে পারছে না? হয়তো না। কেন উপলব্ধি করবে সে তার কষ্ট? সে তো তার মিল্ল রানীকে ছাড়া ভালো আছে, খুব ভালো আছে। বালিশে মুখ গুজে শব্দ করে কাঁদতে শুরু করে ধারা। তীব্র ফোনের শব্দে ঘুম ভেঙে যায় ধারার। কান্না করতে করতে কখন যে ঘুমিয়ে পড়েছিল তা খেয়াল নেই ধারার। মাথাটা ভার হয়ে আছে, চোখটা কেমন ঝাপসা ঝাপসা লাগছে। হঠাৎ ভাবনায় এলো, ইভান নামক ওই অসভ্য ছেলেটা ফোন করেনি তো? দ্রুত ফোন হাতে নিয়ে ফোনের স্ক্রিনের দিকে তাকায়। যাকে ভেবেছিল সে ফোন করেনি, অপরিচিত একটা নাম্বার থেকে ফোন এসেছে। দীর্ঘশ্বাস ফেলে ফোনটা আবার বালিশের পাশে রেখে দেয় ধারা।
চোখে আবার পানি ভরে উঠেছে। মানুষটা কি ওর কথা একবারের জন্য মনে পড়ে না? না, মনে পড়ে না। একবারের জন্য মনে পড়ে না। বেজে বেজে ফোন কেটে যাচ্ছে। বেশ কয়েকবার ফোন দেওয়া হয়ে গেছে। রাত বিরাতে এমন ফোন দিয়ে বিরক্ত করার মানে কি? ধারা ভাবে ফোন রিসিভ করে ফোনের ওপাশের ব্যক্তিকে কয়েকটা কড়া কথা শুনিয়ে দেবে। এই ভেবে ফোন রিসিভ করে ধারা কিছু বলবেই তার আগেই ওপাশ থেকে কেউ একজন ধমকের সুরে বলল, ফোন কোথায় থাকে তোমার? সে কখন থেকে ফোন করছি, ফোন রিসিভ করছো না কেন? ধারা চমকে উঠে বলল, কে? ওপাশ থেকে শান্ত গলায় বলল। বিল্লু রানী। অভিমানে চোখে পানি পড়তে শুরু করে ধারার। কথা বলবে না এই অসভ্য লোকটার সঙ্গে ধারা। মুখ বন্ধ করে বারবার ফুপিয়ে উঠেছে ধারা। ইভান মোলায়েম গলায় বলল, তোমাদের বাড়ির সামনের রাস্তায় একটু আসবে বিল্লু রানী? ধারা ফুপিয়ে কেঁদে অবাক গলায় বলল, কোথায় আপনি এখন? ইভান হেসে বলল, 1.5 ঘন্টার বেশি সময় ধরে তোমার বাড়ির রাস্তার সামনে দাঁড়িয়ে আছি। মশার কামড়ে পা দুটো বোধহয় এতক্ষণে ফুলে গেছে। ব্যাস আর কে হাটকায় ধারাকে কোনো মতে ওড়না গায়ে জড়িয়ে দরজা খুলে দৌড়াতে শুরু করে। এলোমেলো ভাবে কোনো মতে এসে বাড়ির দরজার সামনে দাঁড়াই ধারা। বাড়ির সামনের উঠোনাতে কেউ নেই। তাহলে উনি মিথ্যে কথা বলেছেন? উনি তো বলেছিলেন বাড়ির সামনের রাস্তায় দাঁড়িয়ে আছে। ধারা ব্যস্ত পায় উঠোন পেরিয়ে বাড়ির সামনের রাস্তার দিকে যায়। চাঁদের আলোতে সবকিছু স্পষ্টভাবে বোঝা যাচ্ছে। ধারা বাড়ির গেটের দরজা খুব সাবধানে খুলে রাস্তায় নামে। গেটের দরজার সামনে বড় একটা গাড়ি রাখা। গাড়িতে হেলান দিয়ে এদিকে তাকিয়ে উনি। মানুষটাকে আজ কতদিন পরে সামনে থেকে দেখছে ধারা। আগের থেকেও আরো বেশি দেখতে সুন্দর হয়েছে মানুষটা। চাঁদের আলো পড়ে ঝলমল করছে তার চেহারা। ধারার ভাবনার সমাপ্তি ঘটে। হঠাৎ করে ওকে কেউ আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরায়। ধারার বুঝতে অসুবিধা হয়নি মানুষটার কেউ না, তারই বর। ধারা নিঃশ্বাস ফেলে ইভানের বুকে মাথা রেখে চোখ বন্ধ করে নেয়। বড্ড শান্তি লাগছে এখন ধারা। শান্তিতে চোখ জোড়া বুজে আসছে ধারা। বেশিক্ষণ চোখ বুজেই থাকতে পারেনি ধারা। ইভান ধারাকে বুক থেকে সরিয়ে নিয়ে সারা মুখে চুমু খেতে শুরু করে। ধারা বিস্ময় নিয়ে ইভানকে দেখছে। ইভান ধারার কোমর জড়িয়ে শূন্যে তুলে ধারাকে শক্ত করে জড়িয়ে ধরে। ধারা আর কিছু না ভেবে হাত দিয়ে ইভানের গলা পেঁচিয়ে ধরে। অতিরিক্ত খুশির কারণ কিছুই বলতে পারছে না ইভান। ইভান ধারার চুলে মুখ গুজে ধীর গলায় বলল, শরীরের কি অবস্থা করেছে! চোখ মুখের অবস্থা এমন কেন? 2 দিন আগ পর্যন্ত তো সব কিছু ঠিকই ছিল, তাহলে আজ তোমাকে এমন দেখাচ্ছে কেন? ধারা অভিমানী গলায় বলল, আপনি জানেন না আমার এমন অবস্থা কেন? ইভান ধারাকে মাটিতে নামিয়ে ওর মুখের দিকে তাকায়। চাঁদের আলোতে চোখের পানিগুলো স্পষ্ট দেখা যাচ্ছে। ইভান মৃদু হেসে ধারার চোখের পানি মুছে দিয়ে বলল, এই অশ্রুধারা কি এই অধমের জন্য? ধারা ইভানের প্রশ্নের উত্তর না দিয়ে বলল, আপনি এখন এখানে কিভাবে? আপনার না এখন ইতালিতে থাকার কথা? তাছাড়া আপনি 10-12 দিন আমার সঙ্গে ঠিকমতো কথা বলেননি কেন? লাস্ট 2 দিন তো আপনার ফোনই বন্ধ ছিল। ইভান হেসে ধারার চুলগুলো কানের নিচে গুজে দিয়ে বলল, বাবা, একসাথে কতগুলো প্রশ্ন! আমি একা একা সব প্রশ্নগুলোর উত্তর দিচ্ছি। প্রথম প্রশ্ন, আমি এখানে এখন কি করছি? আমি এখন এখানে আমার বউকে আদর করছি। দ্বিতীয় প্রশ্ন, আমার এখন ইতালিতে থাকার কথা ছিল, কিন্তু আমি এখন তোমার সামনে দাঁড়িয়ে আছি। তৃতীয় প্রশ্ন, আমি এই কয়েকদিনে আমার ব্যস্ততার কারণে তোমার সঙ্গে ঠিকভাবে কথা বলতে পারিনি, তার জন্য সরি বিল্লু রানী। লাস্ট প্রশ্ন, এই 2 দিন আমার ফোন বন্ধ ছিল কেন? আমি ফ্লাইটে ছিলাম, তার জন্য আমার ফোন বন্ধ ছিল। ধারা মন খারাপের গলায় বলল, আপনি আমাকে আগে কেন জানাননি আপনি যে দেশে আসছেন? আগে আমাকে জানালে এমন কি ক্ষতি হতো আপনার? ধারা অভিযোগ শুনে ইভান হেসে ওর হাত ঘড়ির দিকে তাকায়। কয়েক সেকেন্ড অপেক্ষা। ইভান ধারার কপালে ঠোঁট ছুঁয়ে বলল, হ্যাপি বার্থডে বিল্লু রানী। ধারা চমকে ওঠে। বিস্ময় চোখে ইভানের দিকে তাকায়। সে ইভানের গাল ছাড়া আর কিছুই দেখতে পাচ্ছে না। এখনো ইভান ঠোঁট ছুঁয়ে আছে ধারার কপালে। আজ তার জন্মদিন। তা এই লোকটা কিভাবে জানলো? ওরই মনে নেই ওর জন্মদিনের কথা। ইভান ধারার কাছ থেকে সরে আসলে ধারা অবাক গলায় বলল, আমারই তো মনে নেই আমার জন্মদিনের কথা। আপনি জানেন কিভাবে আজ আমার জন্মদিন? ইভান ধারার কথার উত্তর না দিয়ে বলল, তোমার বার্থডে গিফট আমি এখন তোমাকে দেব না, কিন্তু কালকের মধ্যে তুমি তোমার বার্থডে গিফট পেয়ে যাবে। এখন চলো, বাড়ির ভেতরে চলো।
বাড়ির সবাই অপেক্ষা করছে আমাদের জন্য। ধারা ভেঙিয়ে বলল, সবাই আমাদের জন্য অপেক্ষা করছে, কেউ জেগে নেই আপনার জন্য। সবাই নাক ডেকে ঘুমিয়ে পড়েছে এতক্ষণে। ইভান হেসে ধারার হাত ধরে পড়ল। তা দেখা যাবে, তুমি চলো এবার আমার সঙ্গে। ইভান ধারাকে আর কিছু বলার সুযোগ না দিয়ে হাত ধরে বাড়ির ভেতর নিয়ে যায়। ধারা চোখ বড় বড় করে বাড়ির দিকে তাকায়। এতক্ষণ তো বাড়ি পুরো অন্ধকার হয়েছিল, আর এখন অন্ধকারের বিন্দু মাত্র চিহ্ন নেই। এর মধ্যে ধারার আব্বাজান, চাচাজান, ভাইয়া সবাই এদিকে আসছে। তাদের দেখে ইভান ধারার হাত ছেড়ে দেয়। ইভান তাদের সালাম দিয়ে ভালো মন্দ কথা জিজ্ঞেস করছে। ধারা এতক্ষণে ওদের কথা শুনে বেশ বুঝতে পারছে বাড়ির সবাই জানতো আজ ইভান এখানে আসবে, আর তারা কেউ তাকে কিছুই বলেনি। 2 দিনের এই ছেলেটা তাদের সবার কাছে এত আপন হয়ে গেল, অসহ্যকর। ধারা রেগে ওখান থেকে বড় বড় পা ফেলে চলে যায়। ইভান এক নজর তা দেখে আবার ধারার আব্বাজানের সঙ্গে কথা বলতে শুরু করে। ধারা রেগে গাল ফুলিয়ে আছে। কারোর সঙ্গে কথা বলবে না ধারা, সবাই খারাপ, ভীষণ রকম খারাপ। তাকে একবার জানালে কি এমন হতো যে ওই অশুভ লোকটা আজ দেশে ফিরেছে, এমনকি তাদের বাড়িতে আসবে? কেন জানালো না তাকে সবাই? ধারা তার ভাবনার মাঝে হঠাৎ তার কাছে কার অস্তিত্ব টের পায়। ঘাড় ঘুরিয়ে দেখে জোনাকি ভাবি ওর পাশে বসে আছে। ঠোঁটে দুষ্টুমের হাসি বিদ্যমান। ধারা অভিমানে মুখ ফিরিয়ে নেয় জোনাকি ভাবির থেকে। এই মানুষটা প্রথম থেকে সবকিছু জানতো, তাও ওকে কিছু জানায়নি। কেন? একবার জানালে কি এমন ক্ষতি হতো? হঠাৎ করে জোনাকি ভাবি মৃদু স্বরে পড়ল, রাগ করে আছিস আমার উপরে? রাগ করিস না। তোর বর আমাদের সবাইকে অনেক করে অনুরোধ করেছিল তার আসার খবর আমরা যেন তোকে না জানাই। তোর বর তোকে সারপ্রাইজ দিতে চেয়েছিল। জানিস তোর পাগলা বর কি কি করেছে? 7 দিন পরে তার একটা বড় পরীক্ষা আছে, অথচ তোর জন্মদিনের দিন তোকে সবার আগে উইশ করবে বলে সেই সুদূর ইতালি থেকে চলে এসেছে। কালকের দিনটা শুধু ছেলেটা দেশে আছে, পরশুদিন সকালের ফ্লাইটে আবার চলে যাচ্ছে ছেলেটা। তুই খুব ভাগ্য করে এমন বর পেয়েছিস রে ধারা। আমার মাঝে মধ্যে তোকে দেখে খুব হিংসে হয়। তোর বরটা তোকে কত ভালোবাসে। আবার তুই ভাবিস না তোর ভাইয়া আমাকে ভালোবাসে না, তোর ভাইয়াও আমাকে যথেষ্ট ভালোবাসে। তুই তো আমার ছোট বোনের মতো, তাই তো তোকে হিংসা করতে পারি না। কিন্তু আমার মনে হয় ইভান তোকে সাংঘাতিক ভালোবাসে। যাই হোক, এখন যা বলি তা মন দিয়ে শোন। ছেলেটার সঙ্গে এখন রাগারাগি করিস না। বেচারা আজ সকালে দেশে ফিরেছে, সারাদিন বিশ্রাম নিয়ে বিকেলে গাড়ি নিয়ে রওনা দিয়েছে আমাদের বাড়ির উদ্দেশ্যে, শুধুমাত্র তোকে সবার আগে জন্মদিনের উইশ করবে বলে। বাড়ির সবাই কথা আগে থেকেই জানতো। ইভান খাওয়া দাওয়া করে তোকে নিয়ে আবার রওনা হবে শহরের উদ্দেশ্যে। তোর শাশুড়ি তোকে যেতে বলেছে। ইভানের কি লাগে না লাগে খেয়াল রাখিস। আমি যাই, ওইদিকে আমার কিছু কাজ আছে। যা বলেছি মনে রাখিস কিন্তু। ইভান ওর জন্য দেশে ফিরেছে শুনে মনে ভালো লাগার বাতাস বইতে শুরু করে ধারার। আবার একদিন পরেই ছেলেটা ওকে ছেড়ে চলে যাবে ভেবে মন খারাপ হয়ে যাচ্ছে। ভবিষ্যতের কথা চিন্তা করে বর্তমানকে নষ্ট করার কোনো মানেই হয় না। তাই ইভানের সঙ্গে যে সময়টুকু কাটাতে পারবে তা ধারা খুব ভালোভাবে উপভোগ করবে। ভবিষ্যতের কথা চিন্তা করে একটুও মন খারাপ করবে না ধারা। এখন ওর ইভানের কাছে যাওয়া প্রয়োজন। ধারা ধীর পায়ে হেঁটে ঘর থেকে বের হয়। উঠোনে চেয়ার পেতে বাড়ির বড়দের সঙ্গে কথা বলছে ইভান। ইভান কথা বলার মাঝে ধারাকে দাঁড়িয়ে থাকতে দেখে মৃদু স্বরে বলল, তুমি এখনো রেডি হওনি? জলদি করে রেডি হয়ে নাও, আমরা 1 ঘন্টার মধ্যে বের হব। হাতে খুব বেশি সময় নেই কিন্তু। জোনাকি এসে ধারার পাশে দাঁড়িয়ে ইভানের দিকে তাকিয়ে বলল, তুমি চিন্তা করো না ইভান, আমি ওকে রেডি করে দিচ্ছি। এই ধারা চল। এটুকু বলে জোনাকি ধারাকে নিয়ে ধারার ঘরে চলে যায়। এর মধ্যে ধারার আম্মা এসে মাথায় কাপড় দিয়ে বলল, অনেক রাত হয়ে গেছে, জামাই খেতে এসো। সম্রাট, তুই গিয়ে জামাইয়ের হাত মুখ ধুয়ে নিয়ে আয়। ইভান লাজুক হেসে বলল, আম্মা, ও রেডি হয়ে আসুক, তারপরে না হয় আমরা একসঙ্গে খাবো। ইভানের কথা শুনে উপস্থিত সবার মুখে হাসি ফুটে ওঠে। ঘুমে বিভোর হয়ে আছে ধারা। গাড়িতে ওঠার পরপরই সে ঘুমিয়ে পড়েছে। আজ জামাই বাড়িতে আসবে বলে ধারার আব্বাজান আয়োজনের কোনো কমতি রাখেনি। ইভান খাওয়া দাওয়া করে সবার থেকে বিদায় নিয়ে বেরিয়ে পড়ে ধারাকে নিয়ে। ইভানের মনে মনে ঠিক করে রেখেছে ভোরের আগেই ধারাকে নিয়ে বাড়িতে পৌঁছাবে।
না হলে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রাস্তাঘাটে জ্যাম বাড়বে, তখন আবার আর এক সমস্যার সম্মুখীন হতে হবে। তার চেয়ে ভালো রাতের বেলা ফাঁকা রাস্তা দিয়ে দ্রুত যেতে পারবে। ইভান সে গাড়ি ড্রাইভ করার মাঝে মাঝে ধারার দিকে তাকিয়ে দেখছে। সিটের সঙ্গে গা এলিয়ে দিয়ে নিশ্চিন্তে ঘুমিয়ে আছে মেয়েটা। কি অপরূপ দেখতে লাগছে এই মেয়েটাকে এই মুহূর্তে। এর জন্যই তো কত কাঠখড় পুড়িয়ে দেশে ফিরেছে ইভান। এসব ভেবে আনমনে হাসি ইভান। ভোরের আলো ফোটার আগে ইভানরা ঢাকায় পৌঁছে যায়। ইভান মনে মনে ঠিক করে রেখেছিল বাড়িতে যাওয়ার আগে ধারাকে নিয়ে কোনো রেস্টুরেন্ট থেকে সকালের ব্রেকফাস্ট করে তারপরে বাড়িতে যাবে। কিন্তু এখন তো দেখছে এত সকালে কোনো রেস্টুরেন্ট খোলা নেই, তার উপরে তার বিল্লু রানী এখনো ঘুমিয়ে আছে। কিন্তু রানীর হাবভাব দেখে মনে হয় না বেলা 8টার আগে সে আর ঘুম থেকে উঠবে। এই দুইটা কারণে ইভান তার সিদ্ধান্ত পরিবর্তন করে। বাড়ি পৌঁছে আর কলিং বেল বাজিয়ে সবাইকে ঘুম থেকে তুলতে হয়নি ইভানকে। বাড়ির সদর দরজা খোলাই ছিল। সালমানটি সকালবেলা নামাজ পড়ে আলো ফোটার সঙ্গে সঙ্গে বাগানে এসে কিছুক্ষণ হাঁটাহাঁটি করে ফুল গাছ দেখে সে ইভানের গাড়ি বাড়ির গেট দিয়ে ঢুকতে দেখে সালমানটি দ্রুত পায়ে সেদিকে যায়। ইভান গাড়ি থেকে নেমে সালমানটিকে দেখে মৃদু হাসে। সালমানটি ইভানের দিকে তাকিয়ে খুশি মনে বলল, আমাদের বৌমা কোথায় বাবু? তাকে দেখছি না যে। ইভান হেসে বলল, তোমাদের আদরে বৌমা সে নাক ডেকে ঘুমাচ্ছে। ইভানের কথা শুনে সালমানটি হালকা হাসে। ইভান আবার বলল, ভালো হয়েছে তোমাকে এখানে পেয়েছি। এত দূর গাড়ি ড্রাইভ করে এসে আমি বড্ড ক্লান্ত আন্টি। আমি এখন রুমে গিয়ে শুয়ে পড়বো। বাড়ির কাউকে এখন ঘুম থেকে তুলে বিরক্ত করার দরকার নেই। ধারা সে নিজেও এখনো ঘুমিয়ে আছে। সে ঘুম থেকে উঠলে তারপরে না হয় তোমরা সবাই একে একে তাকে উইশ করো। আমি বরং এখন ধারাকে নিয়ে রুমে যাই। সালমানটি ইভানের কথায় সম্মতি জানিয়ে বলল, ঠিক আছে বাবু, তুমি বৌমাকে নিয়ে রুমে যাও। সবাই ঘুম থেকে উঠলে আমি সবাইকে জানিয়ে দেব তোমাদের আসার খবর। ইভান আর কিছু না বলে গাড়ির দরজা খুলে ধারাকে পাঁজা কোলে করে কোলে তুলে নেয়। ধীর পায়ে হেঁটে ধারাকে বাড়ির ভেতর নিয়ে চলে যায়। 7টার দিকে ধারার ঘুম ভাঙে। পিটপিটি করে চোখ খুলে তাকায় ধারা। হালকা মাথা তুলে ইভানকে দেখতে পায় সে। তার বুকে ঘুমিয়ে আছে সে। মুচকি হেসে ইভানের বুকে চিবুক রেখে এক দৃষ্টিতে তাকায় ইভানের দিকে। আজ কতগুলো দিন পর মানুষটাকে কাছ থেকে দেখতে পারছে। মায়ার কমতি নেই এ ছেলের মুখে। হঠাৎ কাল রাতের কথা মনে করে মন খারাপ করে ধারা। কত ইচ্ছে ছিল সারা রাস্তা ইভানের সাথে গল্প করতে করতে আসবে, কিন্তু ওরে মরার ঘুমের জন্য কিছুই সম্ভব হয়নি। ধারা দীর্ঘশ্বাস ফেলে আলতো হাতে ইভানের চুলে হাত বুলিয়ে দিতে শুরু করে। ইভান সে ঘুমের ঘোরে ধারাকে আরো শক্ত করে জাপটে জড়িয়ে ধরে। ঘরোয়া আয়োজনের মধ্যে বেশ ভালোভাবে ধারার জন্মদিন পালন করে সবাই মিলে। জন্মদিন উপহারের কমতি হয়নি ধারার। মিতা বেগম অসুস্থ শরীর নিয়ে নিজের হাতে রান্না করে ধারার জন্য। কাল সন্ধ্যের পরে মিতা বেগমের অন্য 2 ছেলে এবং তাদের বউদের নিয়ে চলে আসে তার এই বাড়িতে। ইভান দুপুরের খাওয়া দাওয়ার পরে ওর আম্মুকে বলে ধারাকে নিয়ে বাইরে ঘুরতে বের হয়। ইভানের আম্মু অবশ্য জানে ইভান এখন ধারাকে নিয়ে ঘুরতে যাচ্ছে না, যাচ্ছে ধারাকে তার জন্মদিনের উপহার হাতে তুলে দিতে। ইভান গাড়ি থামায় এক সম্ভ্রান্ত এলাকায়। চারপাশে উঁচু উঁচু বিল্ডিং। কিছু কিছু বিল্ডিং এর ছাদে কিংবা বারান্দায় গাছের সমারোহ দেখা যাচ্ছে। ধারা চোখ ঘুরিয়ে ঘুরিয়ে চারপাশ দেখছে। ইভানকে কিছু জিজ্ঞেস করবে তার আগে ইভান ধারার হাত ধরে ওদের সামনাসামনি থাকা বিল্ডিং এর দিকে নিয়ে যায়। লিফটের সাহায্যে 9 তলায় উঠে দুজনে। লিফটে বসে ধারা অনেকবার জিজ্ঞেস করেছে তারা এখানে কেন এসেছে, কিন্তু ইভান উত্তরে কিছু না বলে শুধু হেসেছে। ইভানের এমন আচরণে ধারা বিরক্ত হয়ে পড়ে আর ওকে কিছু জিজ্ঞেস করেনি। 9 তলা একটা ফ্ল্যাটের সামনে এসে ধারার হাতে ইভান একটা চাবি দিয়ে দরজা খুলতে বলে। ধারা ইভানের দিকে এক নজর তাকিয়ে পরে ফ্ল্যাটের দরজা খুলে ভেতরে প্রবেশ করে। পুরো ফ্ল্যাট জুড়ে ফুল আর বেলুন দিয়ে সাজানো। ধারা অবাক চোখে সবকিছু দেখে ইভানের দিকে তাকায়। ধারা কিছু জিজ্ঞেস করার আগে ইভান হাঁটু গেড়ে বসে ধারার সামনে একগুচ্ছ ফুল ধরে বলে, ধারার জন্য ইভান এই ফ্ল্যাটটা কিনেছে। ইভানের পক্ষ থেকে ধারার জন্মদিনের জন্য সামান্য উপহার। ধারা ইভানের এমন পাগলামিময় ভালোবাসা দেখে ইভানকে জাপটে জড়িয়ে ধরে কেঁদে দিয়েছিল। অতিরিক্ত খুশির কারণে ধারা ইভানকে কিছু বলতে পারেনি, শুধু ইভানের বুকে মাথা রেখে কেঁদে গেছে ইভানের বিল্লু রানী। কেটে গেছে অনেকগুলো দিন, পেরিয়ে গেছে 2 বছরের বেশি সময়। ধারা ইভানের ভালোবাসায় এক একটা দিন নতুন করে উপভোগ করছে। ইভানের মধ্যে 4 বার দেশে এসেছিল। ধারা এবছর এইচএসসি পরীক্ষা দেবে।
ইভানের ইঞ্জিনিয়ারিং শেষ হতে আর কয়েক মাস মাত্র বাকি। ইভান আর ওর আম্মু সিদ্ধান্ত নিয়েছে, ধারা এইচএসসি পরীক্ষা দেওয়া হয়ে গেলে ধারাকে তার পাকাপাকি ভাবে এ বাড়ির বউ করে নিয়ে আসবে। এর মধ্যে ইভানের বড় দুই ভাইয়ের ঘর আলো করে দুজন সন্তান জন্ম নিয়েছে। দুজনের ঘর আলো করে দুটো ছেলে সন্তান হয়েছে, দুজনই 6 মাসের বড় ছোট। জুয়েলের ছেলের নাম রাখা হয়েছে লিওন আর লাবিদের ছেলের নাম রাখা হয়েছে রোহান। অল্প কিছু দিন হয়েছে ধারার টেস্ট পরীক্ষা শেষ হয়েছে। ধারার হাতের আঙ্গুলের সমস্যাটা ঠিক হয়ে গেছে আরো 1 বছর আগে। এখন ধারার আঙ্গুল দেখে বোঝার উপায় নেই আগে যে ধারা আঙ্গুলে অমন একটা সমস্যা ছিল। ধারার আঙ্গুল ঠিক হওয়ার পেছনের সকল কৃতিত্ব ধারা ইভানকেই দেয়। ধারার মতে ইভানের প্রচেষ্টায় ওর হাতের আঙ্গুল ঠিক হয়েছে। ধারার মধ্যে আগের মতো এখন আর সেই বাচ্চা বাচ্চা ভাবটা নেই। ধারার আচার আচরণে যথেষ্ট পরিবর্তন এসেছে, কিন্তু ইভানের সঙ্গে কথা বলার সময় ধারা সে আগের মতো বাচ্চাদের মতো করে কথা বলে। এত কিছুর পরেও ধারা আজ পর্যন্ত ইভানকে ভালোবাসি কথাটা বলেনি। অবশ্যই ইভান বুঝতে পারে ধারা নিজের থেকেও বেশি ভালোবাসে ইভানকে। এর মধ্যে নতুন একটা ঝামেলা দেখা দিয়েছে ধারার জীবনে। ঝামেলার নাম মতিন। সম্রাট ভাইয়ার মুখে শুনেছে এই মতিন নামক ছেলেটা ইদানিং বেশি ওদের দোকানে যাতায়াত করে। ধারার আব্বাজানের কাছে কি সব কথা বলে চুপি চুপি। আব্বাজানও মতিনের সঙ্গে কথা বলে কেমন গম্ভীর হয়ে যায়। সম্রাট ভাইয়া ধারাকে আরো বলেছিল মতিনের বউ এখন আর মতিনের সঙ্গে থাকে না, ওদের ছাড়াছাড়ি হয়ে গেছে। মতিনের বউ এর ভাই দেশে ফিরিয়ে ওদের ছাড়াছাড়ি করিয়ে তার বোনকে অন্যত্র বিয়ে দেয়। শুনেছে সেখানে মেয়েটা অনেক সুখে আছে। মতিন ধারাকে রাস্তাঘাটে দেখলে ওর দিকে তাকিয়ে থাকে কিংবা আগ বাড়িয়ে কথা বলতে আসে, কিন্তু ধারা বরাবরই ওকে পাত্তা দেয় না, এড়িয়ে চলতে তাকে সব সময়। এসব মুখোশধারী শয়তানের কথা ধারা এখন আর ভাবতে চায় না। 1 সপ্তাহ পরই ইভান দেশে ফিরেছে। ইভান নাকি সে মাস 2 ছুটি নিয়ে আসবে। এবার ইভান এলে ধারা ওর মনের কথা ইভানকে জানিয়ে দেবে। তখন ইভানের রিয়াকশন কেমন হবে? সবসময় তো পাগলামি করে ওকে নিয়ে। যখন ধারার মুখে ভালোবাসি কথাটা শুনবে তখন বোধহয় সত্যি সত্যি ও বোধহয় পাগল হয়ে যাবে। এইসব ভেবেই ধারা লজ্জায় লাল হয়ে যায়। আজ সন্ধ্যের পরে ফ্লাইটে ইভান দেশে ফিরবে। 2 দিন আগে কথা হয়েছে ইভানের সঙ্গে ধারার ফ্লাইটে ওঠার আগে। আজকে রাতটা বিশ্রাম নিয়ে কালকে সকালে রওনা দেবে ধারাকে ওই বাড়িতে নিয়ে যাওয়ার জন্য। ইভান এবারে খুব এক্সাইটেড হয়ে আছে। 2 সপ্তাহ পরে ধারার শাশুড়ি আম্মার জন্মদিন, তার জন্য তার 3 ছেলে ঘরোয়াভাবে তাকে সারপ্রাইজ দিতে চায়। ইভান প্রধানত সেই উপলক্ষে দেশে ফিরেছে। ধারা আনমনে বসে এসব চিন্তা করতে করতে ওর জামা কাপড় গুছিয়ে নিচ্ছে। হঠাৎ ফোনের তীব্র শব্দের ধারার ভাবনা ছেদ হয়। ধারা উঠে গিয়ে ফোন হাতে নিয়ে স্ক্রিনের উপর নামটা দেখে চিন্তায় ভ্রু কুচকায়। ও শাশুড়ি আম্মা তো কখনো এই সময় ফোন করে না। উনি তো সবসময় নিয়ম ধারা টাইমে রাত 9টার পরে ফোন করে। ওদিকে আবার কিছু হলো না তো? এসব ভেবে ধারা দ্রুত ফোন রিসিভ করে। মৃদু স্বরে বলল, আসসালামু আলাইকুম আম্মু, কেমন আছেন আপনি? মিতা বেগম মৃদু হেসে বলল, ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ মা, আমি ভালো আছি। তুমি কেমন আছো? ধারা চিন্তিত গলায় বলল, ভালো আম্মু। আপনি হঠাৎ আমাকে এই সময় ফোন দিলেন, ওদিকে সবকিছু ঠিকঠাক আছে তো আম্মু? মিতা বেগম মৃদু হেসে বলল, চিন্তা করো না, এদিকে সবকিছু ঠিক আছে। কাল কিন্তু সময় মতো চলে এসো মা। শোনো মা, আমি এখন তোমাকে কিছু কথা বলতে ফোন দিয়েছি। আমার কেন যেন মনে হচ্ছে আমার হাতে আর বেশি সময় নেই। আল্লাহ চাইলে হয়তো কিছুক্ষণ পরও ভালো মন্দ কিছু হয়ে যেতে পারে। আমার যদি কিছু হয়ে যায় তাহলে আমার ছোট ছেলেটাকে তুমি দেখে রাখবে, কিন্তু আমার বাবু কেমন তা তো তুমি এতদিনই বুঝতে পেরেছো। আমার ছেলে বলে বলছি না, এমন ছেলে খুঁজে পাওয়া মুশকিল। বাবু এই পৃথিবীতে সব থেকে বেশি ভালোবাসে দুজনকে। প্রথমজন হলাম আমি আর দ্বিতীয়জন হলে তুমি। আমার ভালো মন্দ কিছু হয়ে গেলে আমার বাবুকে তুমি তোমার ভালোবাসা দিয়ে আগলে রাখবে। আমার জন্য পাগলামি করলে তুমি ওকে বুঝবে, ওর মনে সাহস যোগাবে। আমি আমাদের লয়ারের সঙ্গে কথা বলে সমস্ত কাগজপত্র ঠিক করে নিয়েছি। প্রপার্টি আমি সমানভাবে সবাইকে ভাগ করে দিয়েছি। আমার শাশুড়ি মা এবং আমাদের বংশের যত গয়না আছে তা আমি সমানভাবে 3 ভাগে ভাগ করে রেখেছি আমার 3 বৌমার জন্য। হসপিটালের জায়গা সহ আরো কয়েকটা জায়গা বাবুর দাদা ভাই বাবুকে অনেক আগেই লিখে দিয়ে গেছে। এসব কথা ওর বড় ভাই দুজনই জানে। এসব নিয়ে ওদের মাঝে কোনো সমস্যা হবে না তা আমি জানি। তুমি? মিতা বেগমের কথা সম্পূর্ণ করতে না দিয়ে ধারা কান্না জড়িত গলায় বলল, আম্মু আপনার কি হয়েছে বলুন তো আমাকে। তখন থেকে কি সব উল্টোপাল্টা কথা বলে যাচ্ছেন। আমি এখন বড় ভাইয়াকে ফোন দিচ্ছি, সে আপনাকে যে করে হোক ডক্টরের কাছে নিয়ে যাবে। আপনি একটু অপেক্ষা করুন আম্মু।
মিতা বেগম ধারার কথা শুনে হেসে বলল, জানো বৌমা, আমার 3 বৌমার মধ্যে আমার সব থেকে বেশি ভালো লাগে তোমাকে। আর আমার তো কিছু হয়নি, তুমি শুধু শুধু উত্তেজিত হচ্ছ কেন? জানো, কয়েকদিন ধরে তোমার শ্বশুরমশাই আমার স্বপ্নে আসছে। কি অভিমান তার, কত শত অভিযোগ। আমি কি করে এত বছর তাকে ছাড়া আছি, আমার কি একটুও কষ্ট হয়নি তাকে ছাড়া থাকতে? জানো, গতকাল রাতে স্বপ্নে এসে তোমার শ্বশুরমশাই আমাকে কি বলেছে? আজ রাতে সে আমাকে নিতে আসবে। সে আর আমাকে ছাড়া একা থাকতে পারছে না, এবার আমাকে তার চাই। ধারা এবার কেঁদে দিয়ে বলল। আম্মু আপনি প্লিজ চুপ করুন। ধারার কান্না শুরু। মিতা বেগম মৃদু হেসে বলল, ধুর বোকামে, কান্না করছো কেন? একদম কান্না করবে না। তোমার কান্না আমার বাবু একদম সহ্য করতে পারে না। আমার শেষ একটা অনুরোধ বৌমা তোমার কাছে, আমার কিছু হয়ে গেলে আমার বাবুটাকে তুমি তোমার ভালোবাসা দিয়ে আগলে রেখো। বলো বৌমা, তুমি আমার বাবুকে আগলে রাখবে? ধারা কেঁদে ফুপিয়ে উঠে বলল। হ্যাঁ আম্মু, আমি আপনার সব কথা রাখবো। মিতা বেগম স্বস্তির নিঃশ্বাস ফেলে বলল, তোমার কথা শুনে মনে বড্ড শান্তি পেলাম বৌমা। কান্না করো না বৌমা, আমি ঠিক আছি। এখন রাখছি বৌমা, আমার হাতে কয়েকটা কাজ আছে, সেগুলো করতে হবে আমাকে। ধারা মৃদু স্বরে বলল। সাবধানে থাকবেন আম্মু, আর নিজের খেয়াল রাখবেন। ধারা কথা শুনে মিতা বেগম হেসে ফোন কাটে, কিন্তু ধারা মিতা বেগমের কথা শুনে অস্থির হয়ে পড়ে। আর কিছু না ভেবে রুমি ভাবিকে ফোন দেয় ধারা। রুমি ভাবি তার ছেলের পৃথিবীতে আসার আগে থেকে মিতা বেগমের সাথে থাকতে শুরু করেছে। ধারা রুমি ভাবির সঙ্গে কথা বলে জানতে পারে ওরা শাশুড়ি আম্মু একদম সুস্থ আছে। তাহলে হঠাৎ ওকে এসব কথা বলার মানে কি? কিছুই বুঝতে পারছে না ধারা। এদিকে ইভান দেশে ফিরেছে পর থেকে ওকে একটা ফোনও করেনি, কিন্তু ইভান তো দেশে ফিরেই ওকে আগে ফোন দেয়। ধারা নিজে ওকে 2 বার ফোন করেছিল, কিন্তু ইভানের ফোন বন্ধ বলছে। আজ আবার কি হলো ছেলেটা? অস্থিরতায় হাজারো চিন্তার মাঝে ধারা আর রাতের খাবার ঠিকভাবে খেতে পারেনি। এসব ভাবতে ভাবতে কখন ঘুমিয়ে পড়েছে ধারা খেয়াল নেই ওর। ঘুমের মধ্যে দরজায় তীব্রভাবে কড়া নাড়ার শব্দে ধারা ঘুম থেকে লাফিয়ে ওঠে। গায়ে ওড়না জড়িয়ে ঘরের লাইট জ্বালিয়ে দিয়ে দরজা খুলে ধারা। জোনাকি ভাবি দাঁড়িয়ে আছে। ভাবি এখন এত রাতে ওর ঘরের সামনে কি করছে? ভাবির চোখে মুখে তো আতঙ্কের ছাপ স্পষ্ট। ধারা কিছু জিজ্ঞেস করার আগেই ভাবি তাড়াতাড়ি করে বলল, জলদি রেডি হয়ে নে, আমরা এক্ষুনি বের হব। ধারা জোনাকি ভাবির দিকে তাকিয়ে চিন্তিত গলায় বলল, এত রাতে কোথায় যাব ভাবি? আর তোমার চোখ মুখের অবস্থা এমন দেখাচ্ছে কেন? জোনাকি দীর্ঘশ্বাস ফেলে বলল, তোর শাশুড়ি আম্মু আর বেঁচে নেই। কিছুক্ষণ আগে তিনি আমাদের সবাইকে ফেলে না ফেরার দেশে পাড়ি জমিয়েছে। মিনিট 10 আগে তোর বড় ভাসুর ফোন করে আব্বাজানকে কথাটা জানায়। ইভানকে নাকি সামলানো যাচ্ছে না। ধারার যেন পৃথিবী থমকে গেছে। কয়েক ঘন্টা আগেই তো মানুষটার সঙ্গে ফোনে কথা বলেছে ধারা, আর এর মধ্যে মানুষটা তাদের সবাইকে ফেলে চলে গেছে। না জানি ওদিকে মা, পাগল ছেলেটার কি অবস্থা। 1 মাসের বেশি সময় ধরে ধারা ইভানের সামনে রেখেছে। মিতা বেগমের মৃত্যুর পরে ইভানকে সামলানো যাচ্ছিল না। পাগলামি শুরু করে দিয়েছিল ইভান। ইভানের আম্মুর মৃত্যুর পরে ইভান অনেকটা পাল্টে গেছে। এখন আর আগের মতো কারোর সঙ্গে কথা বলে না, হাসে না, একা একা সারাক্ষণ ছাদে গিয়ে দাঁড়িয়ে থাকে। ছাদ থেকে মিতা বেগমের কবর স্পষ্ট দেখা যায়। ইভান সারাক্ষণ ছাদে দাঁড়িয়ে সেদিকে তাকিয়ে থাকে। ইভান নিজের খাওয়া দাওয়ার অনিয়ম করা দেখে ধারা প্রতিবেলা নিজের হাতে ইভানকে খাইয়ে দেয় জোর করে। ইভানের বড় 2 ভাই নিজেকে সামলে নিয়েছে, তারাও আপ্রাণ চেষ্টা করছে ইভানকে সামলানোর। সন্ধ্যের পরে ধারা সবার জন্য নাস্তা বানিয়ে ইভানের রুমে যায়। মানুষটাকে ধারা এখন আর একদম চোখের আড়াল হতে দেয় না। একা থাকলে মানুষটা কেঁদে বুক ভাসিয়ে দেয়। ধারা রুমে এসে ইভানকে রুমে পায় না, পুরো রুম খালি। বাতাসের কারণে বেলকনির পর্দাটা উঠছে। বাতাসটা গায়ে লাগতেই পুরো শরীর শীতল হয়ে যায় ধারা। আজ রাতে মনে হয় বৃষ্টি হবে, বাতাসে তারই লক্ষণ বলছে। ধারা আর কিছু না ভেবে ছাদের দিকে পা বাড়ায়। ইভান যদি নিজের ঘরে না থাকে তাহলে তাকে ছাদেই পাওয়া যাবে, তা ধারা খুব ভালো করে জানে। ধারা রুম থেকে বের হওয়ার আগে থমকে দাঁড়ায় ফোনের শব্দে। ধারা হেঁটে গিয়ে দেখে ইভানের স্টাডি টেবিলের উপর ইভানের ফোন বাজছে। ফোনের স্ক্রিনে হেরির নাম দেখে ধারা ফোন রিসিভ করে। ওপাশ থেকে হেরি ধীর গলায় বলল, ইভান। ধারা মৃদু স্বরে বলল, ভাইয়া উনি এখন রুমে নেই। হেরি নিঃশ্বাস ফেলে বলল, ভাবিজি তুমি? ইভান কোথায় গেছে?
ধারা দীর্ঘশ্বাস ফেলে বলল, কোথায় আবার ছাদে গিয়ে দাঁড়িয়ে আছে? হিরিক করুণ গলায় বলল,